আপনার রাতের পর রাত মারতেছে, আপনার জামাই আপনার কাজ করতেছে না, অবৈধভাবে ইনকাম করতেছে, মানুষেরকে ধোকা দিচ্ছে, আপনার উপরে বৈশা খাচ্ছে, আবার আপনারে মারতেছে এবং আপনি মনে করতেছেন যে এটা আপনার সম্মান। আমি তো কেঁদে দিছি, তোমার মুখ ছাপাই ধরছি, মুখ ছাপাই ধরে কয় তুমি চুপ থাকো, এগুলো কাউকে বলিও না, চুপ থাকো, যেটা আমার হয়ে গেছে। ও তখনও বলে না যে এটার কারণ কি, ওর আম্মুকে কাউকে ডাকে না। কি যখন একবার ব্লাড একবার বেশি পড়ে গেছে, একবারে মানে বাচ্চা আমার পড়ে গেছে, ওই কি কোনো ওই ওয়াশ আপনার কমোটার যে আছে ওইটা দিয়েই মনে করে শেষ করে দিল। কিন্তু ওনারা একটা সময় ভাবতো না যে এই বাড়িটার অবদান কার, কার টাকায়, বা তারা কি ছিল বা কই আছে, আমার দোষটা কোথায়, এটাই আমার কোথায়, আমি কি করছি। আপনি বেশি সহ্য করছেন, এটাই আপনার অপরাধ হয়েছে, বেশি ভালোবাসেন, এটাই আপনার দোষ হয়েছে। একটা মেয়ে যার নিজের সংসার চালানোর জন্য বাংলাদেশ থেকে তুরস্কে যাওয়া, তুরস্কে থেকে গ্রিসে যাওয়ার জন্য পরিকল্পনা করা এবং তুরস্কে থাকতে থাকতে নিজের ইনকাম দিয়ে ফ্যামিলি চালানো এবং সেখানটায় ব্যবসা দাঁড় করানো, তারপরে সেখানে একজনের সাথে ভালোবাসা, পরিণয়, বিয়ে, একসাথে সংসার করার চিন্তা, বড় হওয়ার চেষ্টা, একসময় দেশে আসা এবং দেশে আসার পরে তার সন্তান পর্যন্ত নষ্ট হওয়া। একটা অদ্ভুত গল্প শুনতে চলেছেন আপনি। জীবন যে কত অদ্ভুত হতে পারে, বিচিত্র হতে পারে, আজকে এই বোনটার গল্প শুনলে আপনার শিক্ষা হবে সত্যিকার অর্থে। যারা ভুল করতে যাচ্ছেন হয়তো বুঝতে পারবেন যে কি করা উচিত না উচিত। যারা আমাদের শোতে আসতে চান তাদের জন্য স্ক্রলে নম্বর দেওয়া আছে, এই নম্বরে কল করুন বা ইমেল করুন অথবা ফেসবুক পেজে আমাদের ইনবক্স করুন। আমরা অনুরোধ করব ভিডিওটা শেয়ার করার জন্য, হয়তো কিছু মানুষের জীবনে সত্যিকার ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি গেলেন কবে, কত সালে বিদেশে? গেছে আছে আপনার 20 সালে, 2020 সালে। তখন বয়স কত আপনার? 24 তো হবে। 24 হবে, ওকে। আপনি কি মানে দায় থেকে গেছিলেন না ইচ্ছা করে গেছিলেন? হয় না আমার অনেকে ছোটবেলা আগে থেকে মানে আমি আবার মানে সবসময় ভিডিও দেখতাম, মানে আমি এক পর্যায়ে মানে আমার লাইফটা আমি চাই উন্নতিতে করতে, মানে সবসময় আমি ইউরোপকে আমি লাইক করে বেশি, আচ্ছা, চেঞ্জিং দেশটাকে। এক পর্যায়ে পরে বাড়ি থেকে মত করে তারপরে আমার যাওয়া হয়। ওকে। তুরস্কে গেলেন কেমন করে বা? এখান থেকে আমি ওখানে একটা লোক ছিল, তার মাধ্যমে এজেন্সির মাধ্যমে আমি বনানা থেকে তার মাধ্যমে আমি গিয়েছিলাম। কি কাজে গেছিলেন সেখানে? ওখানে কাজ আছে মানে মানে ফ্যাক্টরি বেশি, জুতা ফ্যাক্টরি আছে, আপনার ব্যাগের ফ্যাক্টরি আছে, সেলাইয়ের বিভিন্ন কাজ আছে, কাজের অভাব নেই তুরস্কে? ওকে। সরকারিভাবে না বেসরকারিভাবে গেছিলেন আপনি? না, এখান থেকে আমি আপনার বেসরকারিভাবে যাওয়া হচ্ছে। বৈধ পথে? হ্যাঁ বৈধ পথে গেছিলেন? হ্যাঁ, ফ্লাইটে যাওয়া হচ্ছে। ওকে। ওই কত টাকা ওইখানে বেতন পেতেন প্রথমে? ওখানে আপনার স্যালারি হচ্ছে তুরস্কতে আপনার লিরা বেতন দেয়, তো সেটা হচ্ছে কি তখন লিরা হিসেবে তখন আপনার 650 লিরাই তো হয়তো 100 ইউরো বা ডলার আর একটু কম আসতো, ইউরো আসতো 650-তে। তখন আমার মানে সব কিছু বাদ দিয়ে আমার মনে করে এক পর্যায়ে 250 ইউরো 300 ইউরো এরকম টিকতো। মানে খাওয়াটা বাদ দিয়ে গড় পড়তায় আপনার 30-35 হাজার টাকা টিকে যেত তখন? ওকে। আমাকে বলেন যে ওইখান থেকে কেমন আমার করে তো মূলত যাওয়া মানে তুরস্কতে যাওয়াই ছিল হয়েছে আপনার আমার গ্রিসে যাওয়ার জন্য, বাইরের ওখান থেকে আমি বাইরের গ্রিসে যাব। আচ্ছা। তো এক পর্যায়ে এই ভদ্রলোকটার সাথে আমার সাথে পরিচয় হয়। কোথায়? ওই তুরস্কতে। উনিও কি উনি লেবানন থেকে গেছে। লেবানন থেকে তুরস্কে আসছে? যে তুরস্ক থেকে গ্রিসে যাবে? উনি কখনো শুনিনি উনি গ্রিসে যাবে। আচ্ছা। ওনার সাথে আপনার পরিচয় উনি হলো কেমন ওখানে করে? যাওয়ার পর আমি পরিচয়টা হচ্ছে এক মানে এক লোকের মাধ্যমে পরিচয় হয়েছে। বলেন। তো সেখান থেকে আবার মনে করো উনি আবার তখন ওখানে আবার উনি ওই গ্রিসে ইটালিতে লোক পাঠায়। বাংলাদেশ থেকে? না, বাংলাদেশ থেকে না, উনি ওখান থেকে কেউ যদি ধরেন ওমান থেকে বা আপনার দুবাই থেকে লোক আসে ওই গ্রিসে যাওয়ার জন্য, ইটালি যাওয়ার জন্য, তো তাদের উনি আবার ওখান থেকে মানে এসেছে বৈধ পথে? বৈধ না, এটা বাই রোডে বর্ডার ক্লোজ করে লোক পাঠায় উনি। হেঁটে হেঁটে? হ্যাঁ, গাড়ি আছে, হেঁটে আছে, এরকম। আমি কখনোই যাইনি, বাট শুনছি। ওকে। আপনার সঙ্গে ওনার ইন্টিমেসি হলো কেমন করে, দেখা হলো কেমন করে? ওই তো এক পর্যায়ে ই করতে দেখা হওয়ার পরে তারপরে উনি আসলে কি বলবো, একটা যে মানে যেটা বলি মানে জানি না, উপর আল্লাহ জানে, আর বলতে পারো না। কিন্তু সেটা হচ্ছে কি উনি এক পর্যায়ে ওনার বাসায় যায় বা কথায় উনি এক পর্যায়ে আমাকে বলেই ফেলে যে আমি তোমাকে বিয়ে করব। ওকে। বিয়ে করে ফেলবে, ঠিক আছে। তো একেতে আমিও কেমন যেন মানে ওনার কথা আমি রাজি হয়ে ফেলছি।
এক পর্যায়ে আমি কিন্তু কুমিল্লার লোকের, আমার আন্টি কিন্তু দুবাইয়ে ছিল, আন্টি আবার কুমিল্লার আমার এক আঙ্কেল ছিল জাহাঙ্গীর, ওই আঙ্কেলের সাথে আমার আন্টির কিন্তু বিয়ে হয়েছিল, বিচ্ছেদ হয়েছে। সেই থেকে ছোটোবেলায় থেকে কিন্তু আমি আবার ওই কুমিল্লার লোকের কিন্তু আবার আমি এক পর্যায়ে ভালো পেতাম না। আমার আন্টি সবসময় বলতো, এখনও শুনি যে ইতর, কুমিল্লার মানুষ দেখলেই বলে ইতর। তো সেক্ষেত্রে ওই আমি ওই করি, পরে এক পর্যায়ে হয় না, পরে আবার বলে যে সবাইকে এক সমান নাকি, উনি আমাকে বলছে আমি তো তোমাকে বিয়ে করতে চাচ্ছি, তুমি কেন ওই করবে না। তো আমার আম্মাকে বলি, তো আমার আম্মা বলে যে তুমি ওখানে একা থাকবে, যদি ছেলে ভালো হয় বিয়ে করো, সমস্যা কি, করে ফেলো, তারপর সে যদি সামনের দিকে চলে যায়, দুজন চলে গেলাম, সেটা তো একটা ভালো একটা লাইফ হইলো। তার পর্যায়ে রাজি হয়ে গেলাম। পরে উনি করলো, তো কাগজপত্রে ওনার এক ফ্রেন্ড কুমিল্লাতে, ওই কাজী তারেক, তার মাধ্যমে করা হয়েছে কি বিয়ে? হ্যাঁ, ওকে, হুজুর দিয়ে মানে বিয়ে করা হয়েছে। তারপরে কাবিন নামার এটা যে সেটা দেশে আসার পরে করা হচ্ছে, ওখান থেকে করা হয়েছিল না আগে। আমাকে সবসময় বলতো যে এটা কোনো না, এই যে তোমাকে যদি আমি রাখি কাবিন নামার এটা দিয়ে কী হবে। রাইট। হ্যাঁ, তো অনেকজন আবার অনেক লোক আমার বলতো যে ভাবি বিয়ে করার পরে যখন ওনার বাসায় আমি একসাথে যখন থাকি, তখনও আমাকে কুমিল্লার দুইটা ছেলে বলতো যে ভাবি লোক কিন্তু ভাই কিন্তু ভালো না, তুমি কিন্তু দেখো ভাবি সরস্বতী তুমি অন্যরকম, তুমি কিন্তু ভাবি ভুল করছো, বলতো। আমি কারো কথা বিশেষ মতো এক পর্যায়ে তার সব কিছু টাকা থেকে মানে করেন সব কিছু কখনো হুন্ডিয়ালার কাছে রাখতো না, সব কিছু টাকা পয়সা আমার কাছে রাখতো। মানে আমি এমন একটা বিশ্বাসী জায়গা তার ছিলাম, বা সেও আমার ছিল এমন। তো ই করতে করতে পরে আমরা, আপনি তো ওখানে ব্যবসাও দাঁড় করালেন। হ্যাঁ 22 সালে রেস্টুরেন্ট খোলা হলো, দুজন মিলে রেস্টুরেন্ট খুললেন। কোন দেশি খাবার বানাইতেন ওখানে? বাংলাদেশি ওদেশি সব দেশি খাবার চলতো। রান্না আমি করতে নিজে পারেন? শেফ করতাম। হ্যাঁ, আরে বাহ। আমি নিজে শেফ। আবার ওদের কি কি? সায়দাবাদের একটা আফা আছে, উনি ওখানে রাখা হয়েছে। তারপরে কুমিল্লার আছে একটা ছেলে, তারপরে সিলেটে একটা আছে। মানে সবাই মিলে আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা রেস্টুরেন্টটাই করতাম। এক পর্যায়ে আমার হাজব্যান্ডের তো মানে কোনো ওনার কাগজপাতি নেই, ওনার আনলিগেল। উনি হয়তো আমি একবার বাঁচাতে পারবো, দুবার তার পারবো না পুলিশের কাছ থেকে। তো অনেকবারই ঘোরাফেরা করতাম, কিন্তু খুব ভয়াবহ অবস্থা। বাসের লাস্টে কিন্তু উনি বাসায় থাকতো, কিন্তু বাসায় যে কই কথা বলে কি করে, আমি সকাল 7টা বাজে নামতাম, দুপুরের বেলা ওনার লাঞ্চ নিয়ে যেতাম, আবার রাত আমি 2:30-3টা বাজে বাসায় আমার যাওয়া হইতো। মানে আমি এত পরিশ্রম করতাম। সকাল 7টা থেকে রাত 2:30-3টা পর্যন্ত কাজ করতেন? হ্যাঁ, ওই হোটেলে? হোটেলে। ওকে, তখন কি আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ওখানে তো আমি যখন বিয়ে হলো তখন তো আমার বাইরে কাজ করার কোনো প্রশ্ন ওঠে না, আর সে তো আমাকে করতেই দেবে না, যে তুমি আমার ওয়াইফ তুমি বাইরে কাজ করবে মানে। তখন সে কি কাজ করতো? সে ওই যে বাইরে লোক পাঠাইতো, ওইটাই করতো। হ্যাঁ, এটা তার কাজ ছিল। মানে অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল সে? হ্যাঁ, এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, ওই আপনার ওনার সেবরুম আছিল, সেবরুমের লোক রাখতো। এক পর্যায়ে লোক চলে গেল, পরে আবার যে লোক আসতো, আমরা বড় একটা ফ্ল্যাটে থাকতাম নিজেরা পার্সোনাল, তো ওই বাসায় লোক রাখতাম। 12-13 জন লোকেরও রান্না করে আমি নিজে খাওয়াইছি। আমার কথা কি, সেবরুমে একটা লোকের কি দরকার, তুমি আমার হাজব্যান্ড, আমি তোমার ওয়াইফ, আমি যদি তোমাকে না করি আর এই যদি না করি আমরা, তো সামনের দিনটা যদি আমরা ভালো চলতে পারি সেই জিনিসটাই করি, তো আমি এই করবো। তো সেই ক্ষেত্রে মনে করেন কি আমি ওই যে মানে নিজে যে এত পরিশ্রম দিচ্ছি বা ভবিষ্যতে কী হবে সেই জিনিসটা কখনো ভাবিনি। আমি একটা বাঙালি মেয়ে যেটাকে বলে যে ওনার এটা মনে করেন মানে বুঝতে পারিনি, মানে যে আমাকে অনেকজন বলতো যে তুমি এত পরিশ্রম দেও কেন। আর একটা ডাক্তার আফা আছে, উনিও বলতো যে আচ্ছা তোমার চেহারা দিকে তুমি তাকাও না, তুমি এত পরিশ্রম দেবে কেন। কিন্তু তখন তো সব ঠিকই ছিল। ঠিক ছিল, হ্যাঁ, সব কিছু ঠিক ছিল। তো আমি বাংলাদেশে আসলেন কেন? বাংলাদেশে আসছি হচ্ছে ওখানে থাকা অবস্থায় একবার, হ্যাঁ 22 সালের এতে, হ্যাঁ 22-এর লাস্টে, হ্যাঁ দেশে আসার আগে আপনি মার্চ মাসে একবার আমার বেবি আসলো, সে বেবিটা নষ্ট করলো। কেন নষ্ট করলো? বললো কি যে আমরা ইটালি চলে যাব। ইটালি চলে যাবে, হ্যাঁ ঠিক আছে ফাইন, তো চলে যাবে। আমার আম্মাকেও বললাম যদি কিছু লাগে তুমি করো, হেল্প করো। আম্মা বললো কি সমস্যা নাই। তখন তো তার ভরপুর টাকা আমার হাজব্যান্ডের। তো তখন করার পরে তারপরে বললো কি যে বেবি আমরা সামনে গিয়ে, তুমি কয়টা বেবি নেবে সামনে গিয়ে নিও। আমাকে ঠিক আছে, তো ওনার কথা মতো আমি রাজি হয়ে গেলাম। তার এর 1-1.5 মাস পর আবার আমি প্রেগনেন্ট। সেটাও মনে করেন কি উনি ওটাতে বললো কি যে ঠিক আছে তুমি বেবি রেখে দাও, বাসায় থেকে বলে গেল বেবি রাখো। বাইরে গিয়ে আমার ফোন দিছে যে আসো আমরা হসপিটালে যাবো, তোমার জন্য মেডিসিন আনবো। কেন?
বলে কি যে না এটাও রাখবো না, আমরা পরবর্তীতে ভেবে নেব। তো তখন তো আমি কান্নায় একেবারে জড়িত। পরে আমি যখন রাজি না হই, উনি আমাকে বলে যে আমি যদি তোমার এই বেবির স্বীকৃতি না দিই, তোমাকে যদি মেনে না নিই, তো বেবিদের তুমি কি করবে? যে আমরা তো সামনে দিয়ে চলে যাব, তুমি কথা শোনো না কেন? তো কথা শোনো না কেন, ঠিক আছে। পরে আমি ওদিন যাইনি, পরের দিন উনি ওখানকার এক তুরস্কর আপনার উজবে পাকিস্তানের এক মহিলার দ্বারা উনি ওষুধ দেন, আমাকে মেডিসিন এনে দেয়। তো ওষুধটা করার পরে করার পর থেকে তারপরে অনেক ঝামেলাই হচ্ছে আমার সাথেও, ওখানে হচ্ছে তো। তবে প্রচুর টর্চার নিতে আমি ছিলাম। কিরকম টর্চারিং? টর্চারে নিয়েছিলাম ওই, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর, এখন ওই নাই, কিন্তু আগে প্রচুর নেশাখোরের মধ্যে ছিল। যেমন প্রতিদিন 1 দিন 2 দিন পর পরে ডিস্কো তার ছিলই, ইভিন আবার আর আপনার ডিনিং তো আসিলই তুরস্কর মানুষের সাথে। আর বাঙালি কয়েকটা ভাই আছে, আপনার কুমিল্লার আছে, আর কয়েকজনের আছে, এগুলোর সাথে প্রতিদিনই করতো। ডিস্কোতে যেতে? ডিস্কোতে যে করতে এই সেই করতো। ওকে। তো তখন কথা শুনতো না, জুয়া। শুধু নাচ গানই করতে যেত না অন্য কিছু? ভাই আমি কখনো যাইনি, এগুলো আমি শুনছি, শুধু ডিস্কোতে যাই। আচ্ছা। তো এই করতো, এক পর্যায়ে পরে তাকে ভালো করাতে শুরু করে সব কিছু, মানে বহুত আমার জীবনটা আমি শেষ করে ফেলছি। তো ওদের বাড়ি থেকেও আমি কিন্তু ভিডিও কলে দেখাইতাম বা বলতাম, তারা কিন্তু মানে করতো না। আপনি কাছ থেকেই তারে থামাইতে পারতেছেন না, বাড়ি থেকে তারে কি না, থামাবে? এমন আছে না যে তার আব্বু আম্মুর আমি গার্জিয়ানকে জানাচ্ছি, তারা যদি তার ছেলেকে বলে যে এগুলা কেন করো। না, এটা সত্যি কথা। দিন শেষে মা সবসময় ছেলের পক্ষে। হ্যাঁ, এটা তো শাশুড়ি যতই বউয়ের প্রতি প্রেম দেখাক, ও দেখানো হ্যাঁ। ওইগুলোর আসলে কোনো কোনো দরকারের সময় ওইগুলোর কোনো ভ্যালু নেই। মা সবসময় পোলার পক্ষে, সে পোলা যত খারাপ হোক। তো করতো না, তারপরে 1 হতে 2 হতে, তারপরে এর মধ্যে ও আবার কি করলো, মাথায় চুল লাগাবে। আমার হাজবেন্ডের মাথায় চুল কম, চুল লাগাবে, ঠিক আছে, ভালো চুল লাগাবে। তো ওদিন ওরে পুলিশে ধরে, মানে চুল লাগাইছে প্রায় 4000 ইউরোর মতো লেগে গেছে ওর, ওখানে যে মানে সার্জারিটা করাইছে। তো পুলিশে ধরছে। সেদিনও আমি মনে করি যখন শুনছি, ওরে রাস্তা থেকে ফোন দিছে, বাসায় ফোন দিছে, আমারটাই ফোন দেয় নাই, বাসা থেকে ঝগড়া করে গেছে। তো পুলিশে ধরছে, ধরার পরে মানে আমি এমন আমার যা পরনে ছিল বাসায় সেটা পরে আমি দৌড়াইছি, আমি নিজেও কইতে পারলাম না, আমি কইছিলাম। পরে এক পর্যায়ে আমাকে ফোন দেয়, বলে কি যে আমাকে পুলিশে ছাড়ছে, তুমি হসপিটালে আসো। হসপিটালের ঠিকানা দিল। তো ফিরে বাসায় এসে আমি আবার বোরকা নিয়ে আবার আমি হসপিটালে চলে গেলাম। রেস্টুরেন্ট আমি অফ রেখেছি, সেখানে একদমই অফ। চলে গেলাম, চলে যাওয়ার পরে তারপরে ওখানে যাওয়ার পর অনেক গালাগালি করলো আমাকে খারাপ ভাষায়। কেন? মানে আমি তার সাথে সকালবেলা কেন আসলাম না রে আপনার হসপিটালের ইতে, আমাকে আমারিতে তাকে বলি পুলিশে ধরছে। মানে কি? সেটা মানে দোষ দিয়ে দিল? হ্যাঁ, আমাকে দিয়ে দেওয়ার পরে তারপরে যাই হোক উনি করলো। তারপরে সারাদিন ছিলাম, রাতের বেলায় প্রায় 11টার দিকে বাসায় আসছি। বাসায় আসার পরে তারপরে বলে কি যে আমরা দেশে যাব। ওই যে বাড়ি করা শেষ হয়েছে। হ্যাঁ, বাড়ি করার আগে কিন্তু আমার ওদের যে পুরান বাসাটা মানে অন্যরকম টিনের ঘর, তো অন্যরকম পরিবেশ। তো সবসময় আমার শাশুড়ি বলতো না, আমার ননদকে দিয়ে, ননদের জামাইকে হাজব্যান্ডকে দিয়ে আমাকে বলতো যে ভাবি তুমি কিন্তু বাড়িটা সেরেই কিন্তু এসো, আগে কিন্তু বাড়িটারি করার আগে কিন্তু তুমি কিন্তু বাইকে নিয়ে কখনো বাংলাদেশে এসো না, তোমরা থাকবে কোথায়। তো ওকে বোঝাই এটি করে ভালোই করতে পরে এক পর্যায়ে আমরা ডুপ্লেক্স বাড়ি করে ফেলি। বাড়ি করা শেষ হওয়ার পরে কোথায় করেন? হ্যাঁ, আমরা ইস্তাম্বুল থাকা অবস্থায়। এটা বাড়িটা হচ্ছে কুমিল্লা 14 গ্রাম বাজারের সাথে। ওইখানে কি আপনার টাকা আছে না শুধু আপনার জামাইয়ের? না, আমার পরিশ্রম রেস্টুরেন্ট। ওকে, ওই টাকা আপনি এনে তারে দিয়ে দিতেন? হ্যাঁ, সে তো আমার হাজবেন্ডকে টাকা কেন দিবেন? হাজবেন্ডের কাছ থেকে টাকা নেবেন, এটাই তো নিয়ম। না, সে তো আমার হাজবেন্ড। আমার জায়গাটা কোথায়? আমার হাজবেন্ডের কাছেই তো। না, এটা বলে যে মাই মানি ইজ মাই মানি, ইওর মানি ইজ মাই মানি টু। বউয়ের টাকা তো বউয়ের টাকা, জামের টাকাও তো বউয়ের টাকা, আপনি উল্টা তারে দিতেছেন, সে বসে আসছে, ব্যাপারটা তখন বুঝতে নাই। বললাম তো যে আমি এমন একটা পৃথিবীর সব লোকের আমি এক জায়গায় দেখতাম, আর তো আমার হাজবেন্ডকে আমি এক জায়গায় দেখতাম, মানে এমনটা তাকে আমি ভালোবাসি, এখনো বাসি। কত টাকা টোটাল আপনার গেছে বলে মনে হয় তার পেছনে? প্রচুর বেচা কিনেছিল। এবিন আবার উনি শুধু তো খালি ওনার দায়িত্বটা ছিল মানে
উনি মানে ফোনে কথা বলে যে লোক উনি মানে গিরিজে পাঠালো বা আপনার পাঠালো, কিন্তু লোকের পেমেন্ট নেওয়া, লোককে সামলানো, বাজার করা একটা মহিলা মানুষ, এটা কখনো কোনো মহিলার দ্বারা সম্ভব না, যেটা আমি সামলাচ্ছি। টোটাল কত টাকা আপনার টাকা তার কাছে আছে বলে মনে হয় তার জন্য খরচ করছেন? এই বাড়িটা ধরতে গেলে আর কিছু হবে, আর বারণই আমার হবে। এটা আমি হিসাব হিসাব করে আমি তো প্লাস মাইনাস বলেন। ছাড়, আমি তো হিসাব করে তো আমি দেই নাই যে আমি হ্যাঁ তাকে 10 লক্ষ দিছি বা 20 লক্ষ দিছি। কিন্তু ধরেন মাসে যে ইনকাম এতদিন ধরে মাসে তো করছেন, ইনকাম ছিল 4 লাখ ছিল, 3 লাখ ছিল। 4 লাখ আবার আবার ওর টাকা মিলে ঠিক আছে নি, ওর টাকা মিলে আমার দোকানের টাকা মিলে কত মাসে আবার 11 লাখ 12 লাখ এসে যায়। কয় বছর একসাথে ছিলেন? ভাবছিলাম আমরা তো আপনার আমরা 20 সালে, হ্যাঁ 4 বছর। 4 বছর, 4 বছরে গড়ে যদি আপনি 10 লাখ করে 7 লাখ করে ধরেন, এক বছরে হচ্ছে 7 5 বারং 60 লাখ করে হইলে 4 বছরে 4 চক 24, 2,40 লাখ টাকা প্লাস মাইনাস। এখানে আবার অনেক টাকাও শেষ করে ফেলছে, এরকম বাড়ির আর এক বাড়ির টাকাও শেষ করে ফেলছে। লাস্ট ইয়ার এসে পরে ওরে এক পর্যায়ে ভালো করা বাড়িটা করানো। দেন বাড়ি আসলে হচ্ছে ওই দিন ধরা পড়ার পরে বললো যে বাড়ি যাব। হ্যাঁ, তো বাড়ি যাবে ঠিক। তারপরে আমি বলছি যে আমি যাব না, তো তুমি যাও। বলে কি না তোকে রেখে যাব না। ও রেখে আসতে পারে না, কেননা আমি এখন বুঝতে পারি, আমাকে বলে অনেক মানুষ এখনও ফোন দিয়ে বলে রেস্টুরেন্ট এতদিন এসেছিল এখন বিক্রি হয়ে গেছে, সেটা আমার যাওয়া হয়নি, যাওয়া হয় নাই। তো সেখানে মনে করেন ও বলল কি যে আমরা বাড়িতে যাব, টিকিট করব, কাউকে বলা যাবে না। তো এর মধ্যে আবার কি করতো আমার হাজব্যান্ড, মনে করেন কই থেকে তো আমি তো সবসময় রেস্টুরেন্টে পড়ে থাকতাম, আর সে তো বাসায় থাকতো। ইভেন কই যে কথা বলে, ওই এখন মানুষ আমাকে ফোন দেয় ওই কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছ থেকে 3 লাখ, কারো কাছ থেকে 50, কারো কাছ থেকে আরও কম 12 বেশি, এরকম করে ওই ইটালির কথা কই বিভিন্ন দেশেরই করে ওই টাকা নিচে মানুষের কাছ থেকে। Oh my God! মানে বাড়িতে আসার আগেই মনে হয় 15 থেকে 20 দিন বা 1 মাসের এর মধ্যে উনি ভালো টাকা মানে করে ফেলছে, মানুষের কাছে ধোকা দিছে। জানি না। তো এর মধ্যে করার পরে তারপরে এক লোকেরে ওখানকার স্টুডেন্টই কুমিল্লার এক শরীফ নামের ছেলে, ওই ছেলেটারে ওই আলবানিয়াতে পাঠায়, তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পাঠায়। তো সেখানে আলবানিয়ার পুলিশ তো অন্যরকম, তো এক্ষেত্রে ওকে ধরে ফেলে হয়তো কিমিলে আসলো দেখে ওকে আবার পাঠাইছে তুরস্কতে, আবার সাথে সাথে ব্যাগ দিছে, জেলে নেয় নাই। একবার যে ছেলেটাকে টর্চার ওখানে করছে। তো যাই হোক করার পরে ছেলেটার সাথে ওর সাথে ঝামেলা একটু হয়েছে, কিন্তু এটা কিন্তু ঝামেলা না। ছেলেটা আমাকে বলতো যে ভাবি একটা ঝামেলা হয়েছে, আমি ভাইয়াকে 1000 ইউরো টাকা দিছি, আরগুলো হুন্ডেলার কাছে আছে, টাকাগুলো আমি উঠাই, কিন্তু ভাইয়াকে আমার টাকাটা দিয়ে দিতে বলো, তার সাথে আমার সাথে কোনো ঝামেলা নাই, ছেলেটা বলতো। এর মধ্যে ও যে ওই এখন যে তার মানে যে ওয়াইফ নাম হচ্ছে স্বর্ণা, ওই সে কিন্তু একটা প্রবাসীর বউ, তার একটা বেবি আছে, 12 থেকে 14 বছর হবে বয়স ওই বাবুটার, ওই ছেলেটার। তো তার ওই মানে করেন সবসময় ওই মহিলাটাকে সবসময় মানে বলে রাখতো যে তুমি তোমার শ্বশুর বাড়ি যাও না, আমি আসতেছি, এখন আমি বুঝতে পারি বিষয়গুলো। তো এই বাসায় আসার পরে একদিন কি আমাকে ওই ফোনে কথা বলতেছে, আমার হাজব্যান্ডের দরজা লক দিয়ে কথা বলতেছে। তো আমি আবার করছি, পরে কতক্ষণ পর খোলার পরে তারপরে আমি বলছি কি মোবাইলটা নিয়ে আমি দেখি আগে, দেখার পরে মিম নামের আইডি মেসেঞ্জারে, ওইটাই ওই মেয়ের হচ্ছে খালতো বোন। তো আমি আবার ফোন দিই সাথে এগুলো কি বাংলাদেশের ঘটনা না ওখানে? না, ওখানে থাকতে আসার আগে। তো ফোন দেওয়ার পরে তারপরে বলি কি যে কে, পরে আমাকে বলে যে আমি কে, তাকেই জিজ্ঞেস করে কে, আর আমার হাজব্যান্ডের জিজ্ঞেস করে, আমার হাজব্যান্ড বলে আমার খালতো বোন। আচ্ছা। তো সাথে সাথে আমার দেবরকে ফাহাদকে ফোন দিয়ে বলে কি যে মিম নামের এই মেয়েটা কে, আপনাদের কি এরকম নামের কোনো খালতো বোন আছে? কয় না ভাবি, আমাদের তো এই নামের কোনো খালতো বোন নাই। তো আমার হাজব্যান্ড হাসে, মানে ওরা প্রচুর হাসে, যেমন আসলে দুষ্ট লোকের মিষ্টি কথা, সেটা এখন বুঝতে পারি, রাইট। তো বলার পর তারপরে আর দূর আর ঝামেলা করো যে আমি প্রেগনেন্ট, আমি তো এক বাচ্চার মা হচ্ছে, এখন আর কি যেটা হবার হবে। এক পর্যায়ে সেটা মানে একবার মুছেই ফেলি। তো আসার পরে বাড়িতে আসবে, করলো, শপিং কিছু করলো, আমাকে মানে ওই করলো, সব কিছু করার পরে সেও নেওয়ার পরে তারপরে হচ্ছে বাড়িতে আসবে, তা আমি রাজি না। এর মধ্যে এক পর্যায়ে আমি বাসা থেকে চলে যাই। চলে যাওয়ার পরে এক ভাই আছে সিলেটি, তাদের হাজব্যান্ড ওয়াইফ তারা, ওই বাসায় গিয়ে আমি থাকার পরে ও আমাকে ফোন দেয়, সন্ধ্যার পর ফোন দেয় যে, আর রেস্টুরেন্ট আমি একদমই একেবারে মানে খুলি না, বন্ধ।
পরে আসার পরে তারপরে ওখানে বাসায় আসার পর ফোন দেয় আমাকে যে আমাকে তো পুলিশে ধরছে, ওই কিন্তু মার্কেটে ঢুকছে শপিং করবে, তো আমাকে সন্ধ্যার পর পর ফোন দেয় পুলিশে ধরছে। তা আমি মানে সত্যি কথা যখন বলছে পুলিশে ধরছে আমি এক পর্যায়ে পাগল হয়ে গেছি। ওই বাসায় থেকে মনে করেন 7 তলায় থেকে এই পায়েটে নেমে আমি মনে করেন কি চলে গেছি ওর ওখানে। ও দেখি মার্কেটের ভিতরে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে, তো ভিতরে গিয়ে আমাকে কই আপনার না বলে পুলিশে ধরছে, তা আপনি তো মার্কেটের মধ্যে স্বপ্নের মধ্যে। পরে ও আমাকে হাত টেনে ধরছে, পরে আমি এক পর্যায়ে ওকে রাগ করে আমি আবার চলে আসছি, তখন আমার নিজের বাসায় চলে আসছি। আমি চলে আসছি, এর মধ্যে আর ফোন টোন দেয় না, ওই কেনাকাটা করে বাসায় আসছে। আসার পরে তারপরে আমার সাথে রাগারাগি করলো অনেকক্ষণ, রাগারাগি করার পরে তারপরে ওরা আমি বলি যে আপনার সাথে আমার কথা আছে, আমার হাজব্যান্ডকে বলি আমি, তখন আমি আস্থাই করতে পারি রাখতে পারি না, তো এখন আমি বলি যে আপনার সাথে আমার সাথে কথা আছে। উনি আমাকে বলে কি যে তোমার সাথে কথা আছে, যা কথা আছে সব কথা শুনবো বিমানে বসে, কিন্তু আমি এই বাসায় বসে তোমার কোনো কথা শুনবো না, এ কথা বলে। কেন শুনবে না? কয় না এখন তোমার কোনো কথা শুনবো না, তো আমি যেখানে যাব তুমিও সেখানে যাবে, এটা আমাকে বলে। আমাকে সব কিছু ফেলে রেখে চলে যাব, ভরপুর জিনিস বাসা ভরা, রেস্টুরেন্ট এটা বিক্রি হলো না, এত কিছু করা, এত পরিশ্রম, তো এভাবে কিভাবে ফেলে চলে যাই? কয় থাক সমস্যা কি, তুমি আবার পরে আসবে, সমস্যা কি, এখন তুমি আমার সাথে চলো, এটা আমাকে বলে। তো ওই যে মানুষ ওখান তুরস্ক থাকতে, তুরস্ক থেকে বাঙালি আরো ভাইয়ের আছে, ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিচে, এর বিদায় হয়তো উনি আমাকে রেখে আসে নাই। এখন আমি জিনিসটা বুঝতে পারি, ওনারা সব ফোন দেয়, হয়তো তারা হয়তো আমাকে ধরতে পারে, এই জন্য মানে আমাকে রেখে আসেনি। তো রেখে আসার না আসে, ঠিক আছে বাসায় আসলাম, বাংলাদেশে আসার পরে আসলাম। আসার পরে যেদিন আসছি তার আগের দিন রাতও আমাকে গায়ে হাত তুলছে, মারছে? হ্যাঁ গায়ে হাত তুলছে, এদিক দিয়ে ফাড়া ফুটে ফেলছিল। এটা কি একবারই না আরো 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 হাত তুলছে? আমি এক পর্যায়ে আমার মানে আমার কি বলবো, আমার শরীরটাই শেষ করে ফেলছে সে। তার এমন বিদেশের মাটিতেও আপনি নারী নির্যাতন কেন সহ্য করছেন? বলেন যে আমার হাজবেন্ড। একটা জিনিসটাই ছিল কি, সে জিনিসটা হচ্ছে কি আমি চাইছিলাম না ইস্তাম্বুলে সবাই আমাকে ছোট বড় থেকে অনেক লোকে আমাকে চিনে সম্মান করে, বা অনেক লোকে আমি সম্মান করি। আমি চাইছিলাম না এক পর্যায়ে যে কোনো লোক আমাকে খারাপ কিছু বলুক, যে এই মেয়ের বিয়ে হয়েছে বা এই মেয়ে আর একটা ছেলের কাছে গেছে, এই জিনিসটা কখনোই চাইনি। শুধু এই সম্মানটা শুধু আমি এটা ধরে রাখার জন্য। আপনার রাতের পর রাত মারতেছে, আপনার জামাই আপনার কাজ করতেছে না, অবৈধভাবে ইনকাম করতেছে, মানুষেরকে ধোকা দিচ্ছে, আপনার উপরে বৈশা খাচ্ছে, আবার আপনারে মারতেছে, এবং আপনি মনে করতেছেন যে এটা আপনার সম্মান। তো এই করতাম। পরে হ্যাঁ বাংলাদেশে আসছি, আসার পরে পরে আমাকে রেখে চলে গেল। তো আমি যখন ভিক্টোরিয়া হোটেলে, ও যখন আমাকে রেখে চলে গেল, তখন ও আমার ফোন তো দিল না। আমি ভিক্টোরিয়া হোটেল থেকে ওনারা আমার জিজ্ঞেস করে আপনি কি হয়, তখন আমি কি বলবো যে আমার হাজব্যান্ড নাকি। তখন মানে প্রায় আধা ঘন্টার মতো আমি ছিলাম, বসেই ছিলাম। ওনারা বারবার বলতেছে আপনি কই যাবেন আপু, ঠিকানা দেন আমরা গাড়িতে আপনারা পৌঁছাই দিই। পরে আমি বলছি আমাদের বাসা সাভার নদীর উপর আড়ালিয়া যাব। তো ওনারা গাড়ি ঠিক করে দিয়েছে, বাসায় আসছি। আসার পরে ওদেরও ফোন দেয় নাই, পরে বাংলাদেশে আপনাকে রেখে চলে গেছে বাসায়? হ্যাঁ ওকে। গাড়িতেও তুলে দেয়নি। আরে বাপ। পরে বাড়িতে এটা কি ধরনের আচরণ? আপনার ওয়াইফ আপনি আপনার এয়ারপোর্টের হোটেলে ফেলে রেখে চলে গেল? ছি 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 ছি। আমার কাছে ইউরো ছিল, সেগুলাও ওগুলো নিয়ে নিল বাংলাদেশ থেকে। ওখানে থাকা অবস্থায় এখান থেকে ঢাকা থেকে টাকাগুলা ইউরোগুলা ভাঙাইলো, টাকাগুলো নিল এখান থেকে। বাইক কিনে বলে চলে গেছে, বাইক কিনে নিছে শুনছি। পরে বাড়িতে যাওয়ার পরে আমার তখন খোঁজ খবর নেয় না। পরে আমি যখন ফোন দিই আমাকে ব্যস্ততা বোঝাই যে কি হয়েছে তোমার, কিছু বলবা? আমি বলছি এভাবে কথা বলো কেন। পরে এক পর্যায়ে দুই পর্যায়ে একদিন সাবার, একদিন আমি বাজারে আসছি, বাজার করতে আসছি, আমার এই অনেক ইলিশ মাছ খেতে মন চাইছে, বাজারে আসছি। তো ওই দিন আমি ফোন দিছি বাসায় থেকে, আমি সব কথা বলতে পারি না, আমার আম্মা শুনবে দেখে সব কথা আমি বলতে পারি না। তো সাবারে আমি বাজারে থেকে ওর সাথে আমি ফোন দেওয়ারে কথা বলি, বলার পরে এক পর্যায়ে আমাকে বলে কি আমি যে বেবির বাবা তো আমি না, এই কথা আমাকে বলে। এ কথা বলে বেবির বাবা চরিত্র নিয়ে কথা। হ্যাঁ, বেবির বাবা তো আমি না। তো আমি বলি যে এখন আমার সন্তানের বয়স তখন 3 মাস, তো এখন যদি আমি এই কথা যদি আপনি না বলেন তাহলে হসপিটালে টেস্ট করেন আপনি,
যদি আপনি কথা বলেন, আপনি তো সবচেয়ে ভালো করে জানা উচিত, পৃথিবীর সবার চেয়ে আপনার আমাকে বোঝা উচিত আমার চরিত্র কেমন, আমি কেমন মেয়ে। তো অনেক হইলো ঝগড়া। একবার যে আমাকে বলে কি যে কুমিল্লা তাহলে চলে আসো, তোমার বেবি আমি ফেলে দেবো, একথা আমাকে বলে। ওই এই কথা বলে। তো সেই দিকে ওর চাচাতো ভাই আছে একটা, পিকু পাটোয়ারি, পিকু ভাইয়ার সাথে আমি ওই সৌদিতে কথা বলি। ওনাকে বলার পরে উনিও এক পর্যায়ে মানে বিশ্বাস করে না, উনি বিশ্বাস করে না যে আমি যে বেবি হবে আমাদের। তো উনি বললো কি যে আমার হসপিটালের যে পেপারগুলো আছে এগুলো দেখবে, আলট্রাসাউন্ড এগুলা। তো আমি পাঠাই দিছি, আমার তো কোনো সমস্যা নেই যে আমার কোনো প্রবলেম আছে। হ্যাঁ, পাঠাই দিছি। দেওয়ার পর উনি আবার কি করছে, ওই আমার চাচা শ্বশুর ওর বড় কাকা জিয়া ফজলুল হক পাটোয়ারি, তাকে পাঠাই দিছে। তো সেখানে পাঠাই দিছে, তারা দেখছে, দেখার পর হয়তো মানে জানি না, ওনার মনে বোঝাচ্ছে যে মামলা হতে পারে বা কোনো কিছু ঝামেলা হতে পারে এ পর্যায়ে। তো তারা এক পর্যায়ে আমাকে রাজি হয়, কিন্তু ফারুক রাজি হয় না, আমার হাজব্যান্ড রাজি হয় না, আমাকে নিবে না। ওই যে যে মেয়ের সাথেই, এটা তো আমি জানতাম না যে তার মনে এগুলা। বেবি তো সে লাস্টেরটা তো সে ইচ্ছে করে নিছে, সেটা তো আমি নেই। লাস্টের বেবি তো আমি একেবারে আগে দুইটা নষ্ট করলো, পরেরটা তো আমি একবারই নিতে চাইনি, এটা তো সেই নিছে যে আমাদের বেবি লাগবে, আমাদের বয়স হয়ে যাচ্ছে, বেবিটা তো আমি নিইনি, সেই তো নিছে। পরে ওর বাসায় গেলেন কবে আপনি? বাসায় যা হয়েছে, আমি বাংলাদেশে আসার পর 12 দিনের দিন ওর কাকাতো ভাই আসছে একটা সৌদি থেকে, ও তাকে নিতে আসছে। ওই দিনকে এয়ারপোর্টে মানে আমাকে বলে তুমি সাভার থেকে তুমি গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টে এখানে আসো, এখান থেকে তারপরে আমাদের সাথে চলে যাবে, ইভেন সে আমাদের বাসায় যাবে না। তারপর আপনাকে এয়ারপোর্ট থেকে বাসায় নিয়ে যায়? হ্যাঁ, তারপরে বাসায় যে এয়ারপোর্টে, হ্যাঁ এখানে আসার পরে আমি আবার মানে দূরত মানে আমার সাথে রাগারাগি করতেছে, আমি আবার একটু পার্লারে গেছিলাম একটু মানে নিচে ঠিক করার জন্য। তো এক পর্যায়ে একটু সময় লেগে যায়, তো আমি আবার তাড়াহুড়ো করে ওখান থেকে 1700, আমি এত বাংলাদেশে তো আমার অনেক বছর পরে ফেরা, কয়েক 4 বছর 5 বছর 4-5 বছর পরে ফেরা। তো গাড়ি ভাড়াটা তো সেটা তো আমার আইডিয়া নাই, বেশি কম যেটা বলে সেটাই। তো এক পর্যায়ে 1700 টাকা দিয়ে আমি সাভার থেকে এয়ারপোর্ট পর্যন্ত গেছি ট্যাক্সি দিয়া। তো এক পর্যায়ে গাড়িওয়ালার সাথে উনি রাগারেগ করে, আমার সাথেও রাগারেগ করে, আমি এত টাকা ভাড়া দিয়ে কেন আসলাম। আমার হাজব্যান্ড উনি বলছি যে দিয়ে দিছি তো ভাড়া, এখন ঝগড়া করার কি দরকার আছে, যেটা আমি বলে আসছি সেটা তো বলেই আসছি। এক পর্যায়ে রাগারেগ খুব করলো, ওখান থেকে করার পরে তারপরে নিয়ে গেল। তারপরে গেলাম, যাওয়ার পরে তারপরে ওদের বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর ওরা আব্বু আম্মু তারপরে ওদের আত্মীয় স্বজন সবাই আসছে বাসায়। এক পর্যায়ে সম্মান করছে। তো যেটা তারপরে ওইখানে সংসার কেমন ছিল গ্রামে? ওখানে সংসার ভালো ছিল, কিন্তু আমার প্রবলেমটা তো হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে। মানে ফ্যামিলির অন্য সবাই ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল, আমার সাথে ভালো ছিল। লাস্টে এসে তারপরে আর তার আমার সাথে মানে তার ছেলের সাথে তারা মানে জোর হয়ে গেছে। এটা আমি শুরুতেই বলছিলাম, কোনোদিনই সন্তান ছেড়ে যায় না কেউ। হ্যাঁ, পরে তো আপনার বেবিটার কি হইলো এর মধ্যে? বেবিটা আমার ওই যে নভেম্বর মাসে হয়ে গেল, নষ্ট হয়ে গেল নভেম্বরের 2 তারিখে ওদের বাসা থেকে। আমি বিদেশ থেকে আসলাম সুস্থ, আমার সব কিছু ডকুমেন্টস আছে, আমি ডাক্তার দেখাইছি, তারপরে হচ্ছে কি আমি বাংলাদেশে আমাদের বাড়ি থেকে গেছি, তখনও সুস্থ, কোনো সমস্যা নেই আমার। ওদের বাসা থেকে আমার নভেম্বর মাসের এই অবস্থা। হঠাৎ করে আমার শরীর ব্যথা, সরি না, এর মধ্যে আবার ওর বোন আছে পপি আপু, তার হচ্ছে জালের হচ্ছে ভাসুরের মেয়ে মিমের বিয়ে। তো বিয়েতে আমাদের দাওয়াত করছে, তো দাওয়াত করাতে পরে এক পর্যায়ে যাওয়ার পরে সেদিন গেছি, ওখান থেকে পরে আসলাম। তারপরে থেকে মনে করেন কি আমার হচ্ছে কি চোখে আমার সমস্যা হয় আগে। আমার ওইখানে কি খাইছিলেন? বিয়েবাড়ি খাবার যা হয়। কোনো বিশেষ পানীয় বা পানির সাথে কিছু মনে হয়েছে? না, ওর বোন তো জোশ টোস বাইট সেটেও, আমি আসলে ওগুলো আমার আমি এখন মনে না, বলতে পারবো না। তো খাবার খেয়েছি, তো হুটকাট করে এক পর্যায়ে ওর বোন আবার ছোটোটার বেবি হবে, তো ওই হসপিটালে আসছি, ওই তারপরের দিন সকাল ভোরে ওর সাথে আসছি। তো হঠাৎ করে আমার চোখে মানে ব্যথা করে, চোখ ব্যথা করার কারণ কি, তো পরে এই করতে আমি তো কুলাইতে পারি, ওরা বললাম যে আমার চোখে তো ব্যথা আর চোখ তো আমার লাল হয়ে যাচ্ছে, প্রচুর ব্যথা। তো ডাক্তার কাছে নিয়ে গেল, ডাক্তার বললো যে আমার চোখে তো কোনো সমস্যা নাই, কিন্তু একটা ড্রপ ব্যবহার করে দেখতে পারেন, আপনার চোখের ব্যথাও কমে যাবে, পানির পর লাল সব কিছু যাবে। ওখানে একটা ড্রপ লিখে দিল, যাই হোক উনি ফার্মাসিতে ড্রপ এনে দিল, চোখে হলো। তার পরের দিনই আবার আমার শরীর এত ব্যথা,
প্রচুর ব্যথা। ও তো বাড়িতে থাকে না, আমার খোঁজ কে নেবে? আমি ওর যাই করে নাই করে কিন্তু শ্বশুরবাড়ির কাজ তো সামলাতেই হবে। তো এক পর্যায়ে ওর আম্মুরে কিছু বলিও না, শরীর ব্যথা হয়তো এমনি মনে হয়, জানি না ব্যথা। তো হুট করে তারপরের দিন আমি যখন ওয়াশরুমে গেছি, তখন বাথরুমে যাওয়ার পরে তখন মনে করে কি আমার এক পর্যায়ে প্রচুর, মানে আমার অবস্থা শেষ। ব্লাড যাচ্ছে? হ্যাঁ, জি। ও মাই গড। ব্লাড যাচ্ছে। তো যাওয়ার পর ওর আমি তো বেড়ে কি আমি ওখান থেকেই সিলেনি দিছি। সিলেনি দেওয়ার পরে তো ওই গেছে, ঘুমিতে ঘুটে গেছে, কি হয়েছে? আমি কই দেখেন আমার অবস্থা কি। আমি তো কেঁদে দিছি, তো আমার মুখ ছাপাই ধরছে। মুখ ছাপাই ধরে কয়, তুমি চুপ থাকো, এগুলো কাউকে বলিও না, কাউকে বলিও না, চুপ থাকো, যেটা হবার হয়ে গেছে। ও তখনও বলে না যে এটার কারণ কি, বা ওর আম্মুকে কাউকে ডাকে না। পরে আমি বলছি তো আমি হসপিটালে যাব। ও বলে না, হসপিটালে যাওয়ার দরকার নেই, এটাই হয়েছে, একাই শেষ হয়ে যাবে। তো তো ওই ফার্মাসি থেকে আমাকে প্রাইভেট এগুলা কিনে এনে দেয়, করেই চুপে চুপে থাকি। তো ওর আম্মু এত খেয়াল রাখে না। তো এর মধ্যে আবার যাওয়ার পর আমাকে বলছিল যে আমাকে ডাক্তার দেখাবে এই বেবির জন্য। তখন তো আরই হয় না, আমি তো তখন মেডিসিন খাই, আয়রন ট্যাবলেট খাই, ভিটামিন এগুলো খাই করি। তখন হয়ে গেল। তারপরে এক পর্যায়ে যখন হয়ে গেছি, পরে এক সপ্তাহ, হ্যাঁ আমার এক সপ্তাহ ব্লাড, এরপর আমার একবারে এক সপ্তাহের পরে যখন আমার কথা রয়েছে কি, যখন একবার ব্লাড একবারে বেশি পড়ে গেছে, একবারে মানে বাচ্চা আমার পড়ে গেছে, ওই কি কোনো ওই ওয়াশ আপনার কমোটার যে আছে ওইটা দিয়েই মনে করে শেষ করে দিল। শেষ করে দিয়ে এক সপ্তাহ পরে আমি বলছি আমি তো প্রচুর অসুস্থ, আমাকে তো ডাক্তার দেখাতে হবে। ও বলে কি যে না, একাই তুমি ঠিক হয়ে যাবে, খাবার দাবার খেলে কি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। পরে এ পর্যায়ে আর করতে না, ও বাসায় থাকে না, তো আমার মতো আমি করি। তারপরে এক পর্যায়ে কি হচ্ছে, ওর আম্মু আমাকে ওদিন, হ্যাঁ তারপর আমাকে আমার দিকে তাকাইছে ওর আম্মা। এর মধ্যে ওর আম্মা কি করছিল আবার, হ্যাঁ ওর বোনের বাড়ি গেছিল, মানে আমাকে না বলে গেছে, যেমন আমি যে বাড়িতে আছি যে সংসারটা দেখিও বা সবাইকে দেখিও, তুমি একটু করে থাকো, আমি 2 দিন থাকবো মেয়ের বাড়িতে। ওর আম্মা সে কথাটা বলে যায়নি আমাকে। এর মধ্যে ওর ছোট বোন আবার আমাকে বলছিল যে ভাবি তোমার একটা ছবি দাও, রাতের বেলা আমাকে ফোন দিয়ে বলছিল যে তোমার একটা ছবি দাও। তো আমি বলছি যে আমার ছবি দেখবে, আমার ছবি টিকটকে কি ভিডিওর অভাব আছে নাকি? আর এটা কেমন কথা বলেন, আমি ছবি দিব, আমাকে কি দেখেন নাই নাকি? তো পরে এক পর্যায়ে পরে আর আমি দিইনি, আমি বলছি যদি লাগে টিকটকে থেকে নিয়ে নেন, ঠিক আছে, আমার কাছে নাই, ছবি তোলা নাই। তো ওর আম্মা 2 দিন পরে আসলো, বাসা আসার পর ওর বোন আসছে বড়টা, আসার পরে এক পর্যায়ে তার আমার সাথে কথা বলে না। মানে বদলে গেছে সবাই? ওর আম্মাও কথা বলে না, ওর বোনও কথা বলে না। আপনি বাসা থেকে চলে আসলেন কবে, কতদিন পরে? ও বাসা থেকে চলে আসছে আমি হচ্ছি আপনার ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আর আমাদের বাড়িতে সাভারে আসছি। তারপরে এসে তো বাংলাদেশে বিয়ের কাগজপত্র আপনারা করেন? হ্যাঁ, ওটা কাগজপাতি আপনার শুধু সিগনেচারটা ছিল আপনার ওই যে কাবিননামাতে। আর ওইটা শুধু কত টাকা স্বাক্ষর কাবেন হচ্ছে। কাবেন নামা ওটা আছে? 5 লক্ষ টাকা ছিল। ওরা কি উসিল করছে, দিছে সে? না, ভেরি গুড। কোনো উসুলে না। তারপরে আপনার সঙ্গে ঝামেলাটা বাধা শুরু করলো কবে থেকে জামাইয়ের? ও আমার সাথে লুকোচুরি ভাই, এটা হচ্ছে ইস্তাম্বুলে থাকা অবস্থায় আমার এখন ঠিক আছে, ওই যে আমি যখন বাসাতে থাকতাম না, রেস্টুরেন্টে থাকতাম, তখন থেকে ওর সাথে আমার সাথে ঝামেলাটা কি বলতে, মানে আমাকে যে মানে সে ঠকাচ্ছে এই জিনিসটা আমি বুঝতে পারিনি। হুম। যে আরো কারোর সাথে কথা বলে বা কাউকে আশ্বাস দিয়ে রাখছে, এই জিনিসটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারে। আর এই যে মেয়েটা স্বর্ণা, এটা বেহায় ওর মোবাইলে মাঝে মধ্যে আগে 22 সালেও দেখতাম যে ওর মানে হোয়াটসঅ্যাপে কল দিত বা কল দিয়ে পরে আবার আমার কথা এটা সেটা বলতো। তো ওকে বলতো যে তুমি তো আমার ওয়াইফ। মানে ওই মেয়েটা যেটার সাথে কথা বলতো ওইটাকে নিয়েই ঝামেলাটা হইলো বাংলাদেশে এসেও? হ্যাঁ, ওকে। মেয়েটা চাচ্ছে সংসার করার জন্য, এখন সে বুঝি। তো করার পরে তারপরে হচ্ছে কি ওর আম্মা কথা বলে না, তারপরে হচ্ছে আমার এই যে ননদ, ওটাও কথা বলে না। তো জানি তো আমার কাজ আমি সামলাই, তাদের যতটুকুই করা আমি করি, কথা বলে না। বাংলাদেশে এসে কি গায়ে হাত দিছে জামাই? আমাকে বায়ারতে আসার পরে একদিন কি 2 দিন 2টা থাপড় দিছিল।
বাহ, আপনি কি সুন্দর, এটা তো সব কিছুই সহ্য না, করেন। থাপ্পড় তো এটা কিছুই না, আমার জীবনে অনেক কিছু। যাই হোক, Then- পরে কথা কথা বলতে কি ভাইয়া, কথা কথা বলতে কি যে আমি কি তো তোমাকে তো আমি আনি না, তুমি তো জোর করে আসছো। আর আমার সময়ও বলতো, আর আম্মা একদিন মানে আমার হাজবেন্ডের সাথে আমি যে এই যে তার বিষয়টা, এই যে স্বর্ণা মেয়েটা পরকীয়া নিয়ে, এই মেয়েটার এটা সেটা দেখি, এটা নিয়ে যদি আমি একটু চিল্লাই, আমার শাশুড়ি বলে কি যে এত বকবক করো কেন, তোমাকে কি তুমি তো জোর করে আসছো, আসার পর তুমি এখন এত কিছু করো কেন, তুমি কি 10 লক্ষ টাকা আনছো নাকি তোমাদের আব্বু আম্মুর কাছ থেকে, তুমি এমনটা জোর কেন করো, এই কথাটা আমাকে বলতো। কিন্তু ওনারা একটা সময় ভাবতো না যে এই বাড়িটার অবদান কার, কার টাকায়, বা তারা কি ছিল বা কই আছে, এই জিনিসটা তারা একবারও বুঝতো না। তারা ভাবে যে আমরা তো রাজত্বর মতোই আছি, রাজত্বের মধ্যে আছি, এখন আর আমাদের কি। কিন্তু আমি একসময় বুঝতে পারতাম না যে আমার দিয়ে যে তাদের স্বার্থটা উদ্ধার করতেছে, বাবাকে ব্যবহার করা হচ্ছে। বোন, এই যে এত কিছু আপনার জীবনে ঘটে গেল, জামাই এখন কি চায়? জামাই এখন কি চায়, সে তো বলে যে আমি বিয়ে করিনি, হ্যাঁ, আমি বিয়ে করিনি, আমি, সে তো বিয়ে করছে, আমি যেন বিয়ে করে ফেলি, আমি কেন বসে আছি। জামাইকে আবার বিয়ে করছে এখানে এসে? না, ও আমার হাজব্যান্ড, উনি না বিয়ে করেন, উনি তো পরে বিয়ে করছে, উনি বিয়ে করছে কোরবানি ঈদের 15 দিন আগে বিয়ে করছে উনি। কারে? ওই মেয়ের বিয়ে করছে, ওই যে কারো ওয়াইফ, স্বর্ণা। ওই আপনার হাজবেন্ড ওরে বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, কিন্তু আপনি তো বাংলাদেশে কাগজে কলমে তারা বিয়ে করছেন, এটা তো সে। কাগজ তো আপনার কাছে রয়েছে। হ্যাঁ, আমার কাছে সব কিছু আছে ভাইয়া। আবার প্যাস লেগে আছে, তাহলে আপনি থাকতে তাহলে আরেকটা মেয়েরে কেমনে বিয়ে করলো? সেটাই তো কয়, বলে কি, হায় হায় হায়, এটা কি শুনাইলেন আপনি? এইটাই তো বলে কি। আপনি সমস্ত টাকা পয়সা বাচ্চা কাচ্চা সব নিলেন এবং নিয়ে আপনার জামাইয়ের জন্য করলেন, নিজের সব ইনকাম দিয়ে দিলেন, এবং সে বাংলাদেশে এসে আরেকটা মেয়েরে বিয়ে করে ফেললো। হ্যাঁ, তো এক পর্যায়ে, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে 3 তারিখে আমাদের বাসায় আসছি, মানে এক পর্যায়ে ওগুলো আমি নিতেই পারতেছি না, বাসায় থাকে না, বাইক করে না, বা আমাকে করে ঠেকেছি না। পরে এক পর্যায়ে আমি বলছি আমাদের বাড়িতে যাব, ও বলছে কি সত্যি কি তোমাদের বাসায় যাবা, আমি বলছি হ্যাঁ আমি বাড়িতে যাব, ওখানে গিয়ে থাকবো আমি। কয় ঠিক আছে চলো, তো গাড়িতে উঠাই দিছে। তো এর মধ্যে ওর সাথে আমি প্রায় 3-4 দিন কথা বলিনি, ওই জোর বই বিষয়গুলো আমি নিতেই পারি না। আমাকে আর কত ঠকাবে, আমার সাথে কেন নাটক, কেন মিথ্যা বলে, আমার দোষটা কোথায়, এটাই আমার কোথায়, আমি কি করছি। আপনি বেশি সহ্য করছেন, এটাই আপনার অপরাধ হয়েছে। বেশি ভালোবাসছেন, এটাই আপনার দোষ হয়েছে। মাইর খাওয়ার পরেও চুপ ছিলেন, এটা আপনার পাপ হয়েছে। পরে আসার পরে তারপরে কথা হয়, তারপরে এক পর্যায়ে ওই আমাদের বাসায় আসে। আসার পরে ওই আর আমি মিরপুরে যখন গেছি, ওই মানে ক্লিন শেপ হবে আমার হাজব্যান্ড, আর মেসেজ সেন্টারে যাবে, তো গেছি। যাওয়ার পরে ওই মোবাইল দুটোটাই আমার কাছে রেখে ওই মেসেজ সেন্টার ভিতরে, আমি বাইরে বসা। তো ওই মেয়ে ফোন দিতেছে, প্রথম মেসেজ লিখছে কই রে গেছো নাকি, এই ভাষাটা লিখছে, বাংলাতে লেখা মেসেজটা। তো লেখাতে পরে আমি আবার কি করছি, ফোন দিছি, ফোন দেওয়াতে পরে অডিও কল দিছি, ধরে নেয়, ভিডিও কল দিছে আমাকে, আমার হাজব্যান্ডের মোবাইলে ওই মেয়ে ভিডিও কল দিছি। আপনার প্রোফাইলে ইমোরিতে সেভ করা হচ্ছে মহারানী, মহারানী দেব। আর আপনি কে, কাজের বেটি? আল্লাহ জানে, ভাইয়া জানি না। তো ই করছে, পরে ভিডিও কল দিছে, আমি আর ধরি নেই, না ধরে তবে আবার SMS করতেছি। আমি আবার লিখছি যে স্বর্ণা তুমি কি তোমার হাজব্যান্ডের বাসায় না তোমাদের বাসায়। পর আমাকে লিখছে ওই মেসেজ ফারুকিতে লিখছে, এই শয়তান তুমি কি জানো না আমি কই, মানে সে ভাবতেছে যে আমার হাজব্যান্ড SMS গুলো করতেছে। এক পর্যায়ে করতে পর আমার হাজব্যান্ড যখন বেড়ে যাচ্ছে, একবার আমি ভাবলাম যে মোবাইলগুলো রেখে আমি হাজব্যান্ডকে রেখে আমি বাসায় চলে যাই। উনি বোন, এই যে এত কিছু হচ্ছে, আপনি কখনো পুলিশের কাছে গেছেন? না, যাওয়া হয়নি। আপনার হাজবেন্ড আপনাকে মারলো, ধরলো, টাকা পয়সা নিল, আরেকটা বিয়ে করে ফেললো। না, বিয়ে করে ফেলছে, পরে এটা নিয়ে আবার কুমিল্লাতে আমার যাওয়া হয়েছে, এটা আমার যাওয়া হয়েছে, পুলিশের কাছে যাওয়া হয়েছিল। পুলিশের কাছে গেছেন আপনি? হ্যাঁ। কেস করছেন না করেন নাই? কেস করি নাই। আবার এর মধ্যে আমার পাসপোর্টের ফটোকপির মধ্যে যখন এই জামেটা গেল, তারপর দুজনে কি করলাম, সাজেক গেছি, আমাদের বাসায় থেকে আবার সাজেক গেছি বেড়াতে, দুজনে গেছি সাজেক। সেখানে যাওয়ার পরে তার সাথে আমার সাথে ভালো, আপনি অনেক অগোছালো মানুষ, আপনি অনেক বেশি অগোছালো। আপনার কথাবার্তা, আপনার অ্যাকশন, আপনি যা যা করতেছেন, যেভাবে চলতেছেন, এরকম চললে আপনি লাইফে আরও বাস খাবেন, একদম নিশ্চিত। কারণ আপনি
দেখেন, ভালো আমরা যে কাউকে বাসতে পারি, কিন্তু ভালোবেসে তার জন্য করার একটা লিমিট থাকে। আপনি লিমিটলেস করছেন, সব করছেন। সব করলে বাগানের সব পাতা খাই ফেললে ওই ছাগল বাগান থেকে বাড়ায় যায়, এটাই নিয়ম। স্যার এক পর্যায়ে কি কথাটা হচ্ছে কি, ওকে আমি এমন বিশ্বাস করতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, মানে আমি যখন যদি ওর বাংলাদেশের যদি একটু রূপ যদি আমার হাজবেন্ডে জানতাম, হয়তো অনেক আগে আমি না, আপনি জানার পরেও করতেন, কারণ আপনি জানেন যে আপনার হাজবেন্ড এখনো বিয়ে করছে, আরেকটা সংসার করতেছে, তারপরে ওই হাজবেন্ডে আপনি ভালোবাসেন, এখনো আপনি হাজবেন্ডরেই চান, আপনি তার নামে কেসও করেন নাই, বিচার চান নাই, তাইলে কি? সো একই হইতো। এই নিয়ে আমরা শেষ করতে চাই। শেষে যদি আপনি যারা দেখতেছে তাদের জন্য কিছু বলতে চান। কেউ যেন এক কথা হচ্ছে, সেটা কথা হচ্ছে কি, কেউ যেন প্রবাসী থেকে কোনো কারো ফাঁদে না পড়ে, কোনো কাউকে যেন বিয়ে না করে, প্রবাসী থেকে এক পর্যায়ে বিয়ে যেন না করে। পারিবারিকভাবে দেশে থেকে যেটা বিয়ে হয় সেটাই সবচেয়ে ভালো, কিন্তু প্রবাসী থেকে আমার মতো যেন কেউ ভুল না করে, প্রবাসী থেকে যেন কেউ যেন বিয়ে না করে, কাউকে যেন বিশ্বাস না করে। হাজব্যান্ডকে হ্যাঁ বিশ্বাস করো, হাজব্যান্ডের জায়গায় হাজব্যান্ডকে রাখো, আর তোমার জায়গায় তুমি থাকো, কিন্তু এতটা আমার মতো কেউ বিশ্বাস করো না, ভুল করেও না।